দর্শক স্বাগত জানাচ্ছি, আপনারা দেখছেন চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন এটিআই টাইলস নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই সালাম। এটিআই টাইলস পাওয়ার্ড বাই সালাম স্টিল। আপনাদের সাথে আমি ফারুক হাফিজ। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ডেঙ্গুতে সর্বশেষ যে 11 জনের মৃত্যু হয়েছে সেখানে ঢাকার মধ্যেই সবচাইতে বেশি। ঢাকা উত্তরে 5 জন, ঢাকা দক্ষিণ সিটিতে প্রাণ গেছে আরও অন্তত 4 জনের, এবং ঢাকার বাইরে খুলনা দেখা গেছে সেখানে আরও 2 জনের মৃত্যু হয়েছে। শপথ নিয়েছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার এবং 4 কমিশনার। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথের পর সিইসি এম নাসির উদ্দিন বলেছেন যে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন দেওয়াই প্রধান কাজ। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেছেন যে বিতর্কিত বিষয় এটি অবসানের পর তারপরে সিদ্ধান্ত। রোববার দুপুরে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন ও 4 কমিশনারকে শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। 4 কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। শপথ শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। জানান, স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন দেয়াই হবে তার প্রধান কাজ। নির্বাচনের দিনক্ষণ এখনই বলা যাচ্ছে না বলেও জানান তিনি। সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা এই জাতিকে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন আমরা ইনশাল্লাহ উপহার। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা না করা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা শেষ হলে এই বিষয়ে সিদ্ধান্ত শেষ হবে বলে মনে করেন নতুন সিইসি। অনেক বিতর্ক চলছে, আপনারাও দেখতে পাবেন যখন ফয়সালা হবে। পরে নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে সিইসি জানান, মৃত্যুর মতো চ্যালেঞ্জ মোকাবেলা করেই নির্বাচন সুষ্ঠু করতে হবে। যা যা দেখতেছেন আপনারা ইলেকশন করার জন্য, যে এর সাথে আরো বহুবিধ চ্যালেঞ্জ আছে যেটা আপনারা এখন বুঝতেই পারতেছেন না, বা আমরাও জানি না। নিত্য নতুন চ্যালেঞ্জ আরো আসবে, যেগুলো আপনারা দেখেও অভ্যস্ত, তার বাইরেও কত রকমের চ্যালেঞ্জ আসতে পারে, এবং এগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে এজ দে কাম। এর আগে নির্বাচন কমিশন থেকে নামিয়ে ফেলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ডক্টর আব্দুল মঈন খান। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে তিনি এই কথা বলেছেন। নতুন নির্বাচন কমিশন গঠন করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। তিনি বলেছেন যে আওয়ামী লীগ 15 বছর ধরে জনগণের ওপরে নানা অত্যাচার করেছে। তাদের নির্যাতন আর মিথ্যা মামলায় অনেকেই বিদেশে পাড়ি দিয়েছিল। স্বৈরাচারের পতনের পর দেশের মাটিতে ফিরে আসার সুযোগ হয়েছে বলে মন্তব্য করেন মঈন খান। যে সমস্ত অত্যাবশ্যকীয় যে সংস্কার আছে সেগুলো তারা সম্পাদন করবে, এবং আমি বলেছি তার একটি গুরুত্বপূর্ণ সংস্কার ছিল নির্বাচন কমিশন পুনর্গঠন। সেটা তারা করেছে এবং এর জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। মিশ্র পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং 2 কক্ষ বিশিষ্ট সংসদ করার দাবি জানিয়েছেন বিশিষ্ট নাগরিকরা। দুপুরে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে বৈঠকে তারা এই দাবি জানিয়েছেন। এ সময় তারা না ভোটের বিধান রাখা, ইসির ক্ষমতা নিশ্চিত করা, কেনাকাটা ও সীমানা নির্ধারণে স্বচ্ছতা রাখার দাবি জানিয়েছেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বিভিন্ন পক্ষের মতামত নিচ্ছে। এর অংশ হিসেবে নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে রোববার বৈঠক করে সংস্কার কমিশন। সুষ্ঠু নির্বাচন আয়োজনে নানা পরামর্শ উঠে আসে নাগরিক সমাজের পক্ষ থেকে। নির্বাচন কমিশনকে স্বাধীন করতে হবে, শক্তিশালী করতে হবে, বিশেষত আর্থিক স্বাধীনতা দিতে হবে, এবং নির্বাচন কমিশনকে ওই যে সরকারের অধীনে একটা সরকার হইতে হবে, তাদের এমনভাবে তারা শক্তিশালী হবে, স্বাধীন হবে। তারপরে না ভোটের বিধানের ব্যাপারে তারা সবাই একমত। 43 থেকে 47তম বিসিএসে ক্যাডার ও নন ক্যাডার মিলিয়ে 18,100
149 জনকে নিয়োগ দেয়া হবে। সচিবালয় সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন জনপ্রশাসন সচিব মুখলেসুর রহমান। তিনি জানিয়েছেন, গণ অভ্যুত্থানের চেতনায় জনপ্রশাসনকে সাজাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের বিভিন্ন পদে 5.5 লাখ পদ খালি আছে। মামলা মোকদ্দমার কারণে অনেক দপ্তরে নিয়োগ দেয়া যাচ্ছে না। স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হলে শূন্যপদ কমে আসবে। এ সময় সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের বিবরণী জমা দেওয়ার সময় 1 নভেম্বর থেকে বাড়িয়ে 31 ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। পদের বিজ্ঞপ্তি জারির পর্যায়ে এটা আমরা পিএসসি ফার্স্ট বিজ্ঞপ্তিটা দিলেই এই বিজ্ঞপ্তিটা দিবে আমাদের ক্যাডার এবং বিসিএস এর একটা দেখবেন যে নন ক্যাডারও থাকে। এই দুইটা মিলে হলো 18,149, ক্যাডারে হলো 12,710, নন ক্যাডারে হলো 5,439। কর্ন, মিল্ক, কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়াম্মি ক্রাঞ্চি টেস্টের পপার। বেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকেট। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করার দাবিতে আবারও রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। এ সময় চাকরির বয়সসীমা 32-এর প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেন তারা। সকাল থেকে রাজধানীর শাহবাগে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। লাল কাগজে 35 লেখা প্ল্যাকার্ড এবং ব্যানার হাতে স্লোগান দিয়েছেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, সরকারি সিদ্ধান্তে তাদের চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটেনি। সব শর্ত বাদ দিয়ে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা 35 করার দাবি জানিয়েছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। এই সরকারের কাছে 32 আমরা চাইনি, তারপরেও তারা আমাদের উপর চাপিয়ে দিয়েছে 32, কিন্তু সেই 32কে আমরা লাল কার্ড দেখানোর মাধ্যমে প্রত্যাখ্যান করেছি। যেহেতু বিশ্বের 162 দেশে 35 বা 35-এর উপরে, তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো? এজন্য আমিও চাই চাকরিতে আবেদনের বয়সসীমা 35 হোক। আমাদের যৌক্তিক দাবি 35 দিয়ে আমাদেরকে পড়ার টেবিলে বসার সুযোগ দান করে দেন, অন্যথায় আমরা এই রাজপথ ছাড়বো না। ব্যাটারি চালিত রিকশা চালানোর দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করেছেন আজকেও চালকরা। প্রেস ক্লাব, রমনা, মোহাম্মদপুর সহ বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। তৈরি হয় সেখানে তীব্র যানজট। সকাল 10টার পর জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। ব্যাটারি চালিত যানবাহন চলাচলের নীতিমালা প্রণয়ন, যৌক্তিক রুট পারমিট, আন্দোলনে আটক এবং গ্রেফতারকৃতদের দ্রুত মুক্তিসহ বেশ কিছু দাবি জানিয়েছেন তারা। এছাড়া 2 মাসের মধ্যে লাইসেন্স দেওয়ার দাবিও জানানো হয়েছে। তা না হলে 4 ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত কর্মসূচির ঘোষণা দিয়েছেন চালকরা। আমাদেরকে অটো চলার জন্য পারমিট দিতে হবে এবং অটো ড্রাইভারদেরকে লাইসেন্স প্রদান করতে হবে। গাড়ি চলার জন্য যে কোনো রোডে সীমানাবদ্ধ আছে সে রোডে আমাদেরকে চলাতে হবে। আর যদি আমাদের চলার জন্য না দেওয়া হয় তাহলে আমাদের দাবি অটল থাকবে। আমরা চাই আমাদের অটলকে বহাল করে সুষ্ঠুভাবে যেন ঢাকার নাগরিক জীবনের ভিতরে আমরা চলতে পারি, এটা আধুনিকায়ন করুক। আমরা 2-2.5 লাখ টাকা এখনো দেনা আছি। আমাদের বাসা গিয়ে দেখতে পারেন আমাদের কাছে রেকার বিলের কতটি কাগজ আছে। এই টাকাগুলো আমাদের তুলতে হলে আমাদের একটু সময় দরকার। এদিকে অটোরিকশা চালকদের দাবি দেওয়া নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি জানিয়েছেন, অটোরিকশা চালকদের দাবি দেওয়া পর্যালোচনা করবে সরকার। এই বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনায় ভালো কিছু থাকবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসে ওই নির্দেশনার মতোই আমরা কাজ করব। তো আমরা আশা করতে পারি একটা খুব ভালো নির্দেশনা আসবে এবং ওই নির্দেশনার আলোকে আমাদের এই অটোরিকশার এই প্রবলেমটা, এটা সমস্যাটা সমাধান হবে। ট্রেড ইউনিয়ন করার অধিকার সহ যুক্তরাষ্ট্রের দেওয়া 11 দফার বাস্তবায়ন হলে জিএসপি ফেরত পাওয়া সহজ হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেছেন যে জিএসপি সুবিধা পেতে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে সবার আগে। একটা সংযুক্ত আমাদের যে 11 দফা একটা পরিকল্পনা নিয়ে আমরা আগাচ্ছি, আমাদের স্পেশালি আমাদের লেবার রাইটসকে আরও যুগোপযোগী করা এবং কিভাবে আমরা কত দ্রুত আমরা এই 11 দফা বাস্তবায়ন করতে পারি, এই উদ্দেশ্যে আমাদের আলোচনাটা হয়েছে। গ্যাস সংকট কাটাতে প্রয়োজনে আমদানি আরও বাড়ানোর কথা বলেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
SME ফাউন্ডেশনের এক অনুষ্ঠান শেষে তিনি বলেছেন যে সংকট কাটাতে জ্বালানি মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে কাজ করবে শিল্প মন্ত্রণালয়। এ সময় বাপেক্সের সক্ষমতা বাড়ানোর কথা বলেছেন তিনি। উপদেষ্টা জানিয়েছেন যে সব মালিক শ্রমিকদের বেতন না দিয়ে চলে গেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানে বক্তারা বলেছেন আইন মেনে ব্যবসা করার ক্ষেত্রে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বড় বাধা কর কাঠামোর দুর্বলতা। আপনি 3 মাস বেতন দিবেন না, আপনি বেতন না দিয়ে পালায় চলে গেছেন সহযোগী হিসাবে, শ্রমিকরা বেতন না পে করবে কি? তাদের পাশে দাঁড়িয়ে আমরা তাদের বেতনটা যেন পায়, তাদের আর্থিক সমস্যাটার যেন আপাতত সমাধান হয়, আমরা চেষ্টা করে। দেখছেন এটিআই টাইলস নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই সালাম স্টিল। ফিরছে কি ছোট্ট বিরতির পর। স্বাগত আরও একবার, আপনারা দেখছেন এটিআই টাইলস নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই সালাম স্টিল। ভুল চিকিৎসায় শিক্ষার্থী মৃত্যুর অভিযোগে ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড ইনস্টিটিউটে ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। তাদের দাবি 10,000 টাকা দিয়ে এই মৃত্যুর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে সহযোগিতা করেছে কবি নজরুল আর সোহরাওয়ার্দী কলেজের বেশ কিছু ছাত্র নেতা। বেলা 12টার পর ধানমন্ডি আইডিয়াল, ঢাকা কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, তেজগাঁও সরকারি কলেজ সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের হাজারের বেশি শিক্ষার্থী ঢাকা জজ কোর্টের সামনে ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে এসে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে হাসপাতালের গেটে তারা ভাঙচুর চালায়। এই সময় কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ধাওয়া দিলে শুরু হয় উত্তেজনা। এ সময় আহত হয় বেশ কয়েকজন শিক্ষার্থী। শিক্ষার্থীদের অভিযোগ, অভিজিৎ হাওলাদার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ন্যাশনাল মেডিকেলে ভর্তির 2 দিন পর 18 নভেম্বর তিনি মারা যান। আমাদের বাইরে ভুল চিকিৎসা করে মারছে কি জন্য? এটা আমরা আন্দোলন করতে আসছিলাম, এই জন্য আমাদের কবি সোহরাওয়ার্দীর পড়াবেন আমাদের বাইবাজারকে হাইট করছে কি জন্য? কালকে যখন আমরা যে ন্যায্য বিচার চেয়ে আমরা দাবি নিয়ে এখানে আসছি, তখন আমাদের ছাত্র সমাজকে হামলা করে পুলিশ সন্ত্রাস বাহিনী আমাদের ডিএসএল নিক্ষেপ করে। কেন এটা আপনারা বলেন? যেই পুলিশের সাথে টোকাই লিগ ছিল, এখন সেই পুলিশের সাথে কারা? এরা কারা? যারা পুলিশের সাথে মিলে ছাত্রদের উপর হামলা করে, এরা কারা? রাজধানীর মিরপুর 11 একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছে 2 পরিবারের 7 জন মোট। এদের মধ্যে 3 জন শিশু রয়েছে। ভোর 5টার দিকে এই ঘটনা সি ব্লকের একটি বাসায়। দগ্ধদের শরীরে পুড়ে গেছে তারা 6 থেকে 90% পর্যন্ত। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক জানিয়েছেন কেউই আশঙ্কামুক্ত নন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি অ্যারোসল কারখানায় গ্যাস বিস্ফোরণ হয়েছে। এতে 10 শ্রমিক দগ্ধ হয়েছেন। সকালে মেঘনাঘাট এলাকার বসুন্ধরা গ্রুপের অ্যারোসল কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ বিস্ফোরণ হয়, এতে 10 জন শ্রমিক দগ্ধ হন। গুরুতর অবস্থায় তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। বিস্ফোরণের কারণ এখন পর্যন্ত জানা যায়নি। গাজীপুরের শ্রীপুরে পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে 3 শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুতের 7 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিকে নিহত 3 শিক্ষার্থীকে দাফন করা হয়েছে। সকালে ফেনীর বাড়িতে জানাজা শেষে মীর মোজাম্মেল নাইমের দাফন করা হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজন ও সহপাঠীরা। রাজশাহীর বাড়িতে জানাজা শেষে দাফন করা হয় আরেক শিক্ষার্থী জোবায়ের আলমের। আর দুপুরে মুক্তাসিনের বাড়ি রংপুরে তাকে দাফন করা হয়। এছাড়া এই ঘটনায় আহত 2 শিক্ষার্থী এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। চাকরিতে পুনর্বহালের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ করে এস আলম গ্রুপের মালিকানাধীন 3টি ব্যাংকের কর্মহীন কয়েকশো কর্মকর্তা কর্মচারী। এতে 1.5 ঘন্টা বন্ধ ছিল চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যান চলাচল। ফলে সৃষ্টি হয় যানজট। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, 30 নভেম্বরের মধ্যে পুনর্বহাল না হলে কঠোর কর্মসূচিতে যাবেন তারা। চাকুরিচ্যুত ব্যাংকারদের এই অবরোধ শুরু হয় রোববার সকাল 9টায়। চাকরি পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে কর্ণফুলীর মর্যাটেক এলাকায় এই অবরোধ করে তারা।
তাদের দাবি নিয়মনীতি মেনেই এসালমের মালিকানাধীন SIBL, ইউনিয়ন ব্যাংক ও ইসলামী ব্যাংকে চাকরি হয় তাদের, কিন্তু 5 আগস্ট পট পরিবর্তনের পর পাল্টে যায় ব্যাংকগুলোর পর্ষদ। এরপরই গেল 30 অক্টোবরের পর 3টি ব্যাংক থেকে পর্যায়ক্রমে প্রায় 1200 কর্মকর্তা কর্মচারীকে একদিনের নোটিশে চাকরিচ্যুত করা হয়, যাতে মানা হয়নি ব্যাংকিং সেক্টরের কোনো নিয়ম নীতি। আমাদের ফিটনেস পরীক্ষা সহ যাবতীয় সবকিছু করার পর আমাদের চাকরিতে যোগদান করা হয়। আমরা এখানে সবাই অনার্স মাস্টার্স করা ছিল, আজকে কেন আমাদেরকে টার্মিনাল করা হলো? হঠাৎ গত 31 অক্টোবর আমরা স্বাভাবিকভাবে কর্মস্থলে যাওয়ার পর 31 দুপুরের পর আমাদের জানানো হয় আমাদের চাকরি নাই। আন্দোলনকারীরা বলছেন কর্মহীন বেশিরভাগেরই চাকরিতে প্রবেশের বয়স নেই। হঠাৎ এভাবে চাকরি হারিয়ে এখন নিঃস্ব তারা, অনিশ্চয়তায় তাদের পরিবার পরিজন। তাই 30 নভেম্বরের মধ্যে চাকরি পুনর্বহালের দাবি তাদের, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি আন্দোলনকারীদের। আমরা অতি শীঘ্রই আমরা চাকরিটা আমরা কর্মস্থলে ফিরে যেতে চাই। 30 তারিখ পর্যন্ত আমরা সময় বেঁধে দিয়েছি, কারণ এর মধ্যে যদি আমাদের চাকরিটা পুনর্বহাল না হয়, কারণ আমরা তো জীবিত থেকে মরা। 3 ব্যাংকেরই পরিচালনা পরিষদ তাদের ভুল স্বীকার করে আমাদেরকে পুনরায় চাকরিতে বহাল করতে হবে, অন্যথায় চট্টগ্রামে ওই ব্যাংকগুলো ব্যবসা করতে পারবে না। অবরোধের কারণে ব্যস্ত এই মহাসড়কে ঘণ্টা দেড়েক বন্ধ থাকে যান চলাচল। এতে দুপাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। দুর্ভোগে পড়েন কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামের মানুষ। সকাল 10:30টার দিকে আইন শৃঙ্খলা বাহিনীর আশ্বাসে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল আবার স্বাভাবিক হয়। শান্তিপূর্ণভাবেই তারা তাদের চাকরি বহালের জন্য আবার আন্দোলন করেছিলেন। তো যেটা সাময়িকভাবে একটা জ্যামের সৃষ্টি হয়েছিল, আর কোনো কিছুই না এখানে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের ট্রাফিক জ্যামও নেই। গেল 30 অক্টোবর SIBL থেকে 672 জন, 21 নভেম্বর ইউনিয়ন ব্যাংক থেকে 262 জন এবং পরে ইসলামী ব্যাংক থেকে 250 জন কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়, যাদের প্রায় সবার বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। এখনও দেশে নির্মূল হয়নি বাল্যবিবাহের প্রবণতা। 2030 সালের মধ্যে বাল্যবিবাহ নির্মূল করার SDG লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে বৈশ্বিক হারে 20 গুণ দ্রুত হ্রাস ঘটাতে হবে। সকালে রাজধানীর তেজগাঁওয়ে সমকাল আয়োজিত বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বিষয়ক একটি গোল টেবিলে আলোচনায় সভায় এসব উঠে আসে। সভায় ইউরোপীয় ইউনিয়ন এবং ইউনিসেফ দ্বারা সমর্থিত SSBC প্রকল্পের রিপোর্ট তুলে ধরা হয়, যা বাল্যবিবাহ থেকে রক্ষা করার জন্য ক্ষতিকারক নিয়মগুলি মোকাবেলা এবং সম্প্রদায়ের ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখনও দেশের বিভিন্ন অঞ্চলে বাল্যবিবাহের ঘটনা লক্ষ্য করা যায়, তবে কুড়িগ্রাম, গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরা এই 4 জেলায় বাল্যবিবাহের প্রবণতা বেশ লক্ষণীয়। দর্শক, আপনারা দেখছেন ATI টাইমস নিউজ এক্সপ্রেস, পাওয়ার্ড বাই সালাম স্টিল। নিচে ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু।